গুড আফটারনুন স্টুডেন্ট। আজকে তোমাদের যে পোর্শনটা পড়াবো সেটা হচ্ছে সিনথেটিক ফাইবার। এই সিনথেটিক ফাইবার নাম শুনেই বুঝতে পারছো যে সিনথেটিক ফাইবার মিনস তোমার এর যে র মেটেরিয়ালসগুলো রয়েছে সেই র মেটেরিয়ালসগুলো আমরা পেট্রোলিয়াম থেকে পেয়ে থাকি, সেই কারণের জন্য একে সিনথেটিক ফাইবার বলে থাকি। মেনলি আমরা সিনথেটিক ফাইবার আমরা দুটো জায়গায় ব্যবহার করে থাকি। কোন কোন দুটো জায়গায় না, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এবং আমরা মেনলি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতেই ব্যবহার করে থাকি। তো যেহেতু ফাইবার, সেই কারণের জন্য ন্যাচারাল ফাইবারের মধ্যে পড়ে কটন, জুট, এগুলো হচ্ছে ন্যাচারাল ফাইবার। তোমরা ক্লাস 7-8-এ পড়ে এসছো। কিন্তু সিনথেটিক ফাইবারের মধ্যে আমরা বিভিন্ন ধরনের ফাইবার দেখতে পাই। তার মধ্যে তোমাদের সিলেবাসে যে মেন দুটো ফাইবার দেওয়া রয়েছে সেটা হচ্ছে 1 নম্বর নাইলন অ্যান্ড 2 নম্বর হচ্ছে টেরিলিন। তো প্রথমে আমরা টেরিলিন দিয়ে স্টার্ট করব। টেরিলিন হচ্ছে একটা সবথেকে পুরনো ফাইবার, টেরিলিন। একে আমরা ব্রিটিশ নেম, এর নাম হচ্ছে ডেক্রন। ব্রিটিশ নেমে একে আমরা ডেক্রন নামে চিনে থাকি। বেসিক্যালি টেরিলিনটা হচ্ছে কি না, পলি ইথিলিন টেরিপথ্যালেট। পলিইথিলিন টেরিপথ্যালেট। তাহলে পলিইথিলিন টেরিপথ্যালেট এটা হচ্ছে টেরিলিনের কেমিক্যাল নেম। টেরিলিন প্রিপারেশন কোথা থেকে করা হয়? র মেটেরিয়ালসদের মধ্যে পড়ে। তোমার টেরিপথ্যালিক অ্যাসিড অ্যান্ড ইথিলিন গ্লাইকল। টেরিপথ্যালিক অ্যাসিড PTH ALIC, টেরিলিক অ্যাসিড অ্যান্ড ইথিলিন গ্লাইকল। ইথিলিন গ্লাইকল। তো আমরা রিয়াকশানটা দেখে নেব। রিয়াকশানটা দেখে নিলে তোমাদের পড়তেও সুবিধা হবে। তো আমরা কনডেনসেশন পলিমারাইজেশন যে দেখেছিলাম, সেই কনডেনসেশন পলিমারাইজেশনেরই একটা উল্লেখযোগ্য এক্সাম্পল হচ্ছে এই টেরিলিন। নাইলনও কনডেনসেশন পলিমারাইজেশনের দ্বারা হয়ে থাকে। বেসিক্যালি কনডেনসেশন পলিমারাইজেশন হচ্ছে দুটো ডিফারেন্ট কম্পোনেন্টের মধ্যে পলিমারাইজেশন প্রক্রিয়া হবে এবং তার মধ্যে থেকে একটা ছোট মলিকুল আউট হয়ে যাবে, বেরিয়ে যাবে, সেটাইকেই বলছি আমরা কনডেনসেশন পলিমারাইজেশন। তো এক্ষেত্রে র মেটেরিয়ালসদের মধ্যে কি পড়ছে না, ইথিলিন গ্লাইকল অ্যান্ড তোমার টেরিপথ্যালিক অ্যাসিড। তো টেরিপথ্যালিক অ্যাসিডের সংকেতটা আমি এখানে বলে দিই। টেরিপথ্যালিক অ্যাসিডটা বেঞ্জিন রিংয়ের মাথায় COOH এবং নিচে যদি COOH থাকে তাকেই বলছি আমরা টেরিপথ্যালিক অ্যাসিড। সংকেতটা এইরকম, তা বেঞ্জিন রিং, এখানে COOH, এখানে COOH, তাহলে এটা হচ্ছে টেরিপথ্যালিক অ্যাসিড। টেরিপথ্যালিক অ্যাসিড। এই টেরিপথ্যালিক অ্যাসিডকে আমরা টেরিপথ্যালেটে পরিণত করতে হয়, ডাইমিথাইল টেরিপথ্যালেট, মানে এস্টার কম্পোনেন্টে আমাদের কনভার্ট করতে হয়। কম্পাউন্ডটা এরকম হয়, COOCH3, এটার নাম হচ্ছে ডাইমিথাইল টেরিপথ্যালেট। লিখে দিই নিচে, ডাইমিথাইল টেরিপথ্যালেট। এটা তৈরি হয় না, তুমি যদি CH3OH দাও, মিথাইল অ্যালকোহল এবং 0.01% H2SO4 সঙ্গে টেম্পারেচার মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড যদি টেম্পারেচার দাও, এটা আমার এস্টার কম্পোনেন্টে পরিণত হয়। এই এস্টার কম্পোনেন্টে পরিণত হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা এটাকে সঙ্গে রিয়াকশান করাই কার না, ইথিলিন গ্লাইকল হচ্ছে এইটা CH2
OH, এর সঙ্গে আরও একটা সেম ইউনিট যুক্ত থাকবে CH2OH, যেটা নাম হবে ইথিলিন, ইথিলিন গ্লাইকল। গ্লাইকল মানে দুটো OH আছে বলে কেন বলছি। তো এই ডাইমিথাইল টেরিপথ্যালেট এইটা আর ইথিলিন গ্লাইকল এটা কী করবো না রিয়াকশান করাবো, এটাকে বলছি আমরা কনডেনসেশন পলিমারাইজেশন করাবো। করালে উৎপন্ন হবে কি না, করালে উৎপন্ন হবে যে কম্পোনেন্টটা সেটাই হচ্ছে পলিইথিলিন টেরিপথ্যালেট। তো রিয়াকশানটা আমরা একবার দেখে নেব। তো আমরা একটু রিয়াকশানটা দেখি, পলিমারাইজেশন রিয়াকশান, পলিমারাইজেশন রিয়াকশান। পলিমারাইজেশনটা কী হবে না C6H4 COOCH3, এদিকেও থাকবে COOCH3, মানে এটা হচ্ছে তোমার ডাইমিথাইল টেরিপথ্যালেট। এর সঙ্গে রিয়াকশান করব কার না ইথিলিন গ্লাইকল। মেনলি এর একটার সঙ্গে দুটো ইথিলিন গ্লাইকল রিয়াকশান করবে, তাই দুই দিয়ে আমি রিয়াকশানটা স্টার্ট করছি। CH2OH আর হচ্ছে CH2OH। তো রিয়াকশানটা হবে, রিয়াকশানটা হলে কি হবে, রিয়াকশানটা কীভাবে হচ্ছে দেখো। তো আমরা এর যে প্রোডাক্টটা দেখব, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ডাইমিথাইল টেরিপথ্যালেট রয়েছে, এখানে দুটো ইথিলিন গ্লাইকল দেওয়া রয়েছে। দুজনের মধ্যে রিয়াকশান করে আলটিমেট উৎপন্ন হবে কি না, আলটিমেট উৎপন্ন হবে যে পদার্থটা সেটা অ্যাজ এ মনোমার হিসেবে কাজ করে। লক্ষ্য করো এদিকে বেঞ্জিন রিংটাকে যদি বেঞ্জিন রিংয়ের ফরমেশানেই লিখি একটু শুয়ে, তাহলে এইখানে হবে COOCH2OH, এদিকে হবে COOCH2OH। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি লক্ষ্য করো এই যে তোমার COOH গ্রুপটা রয়েছে আর এই যে তোমার OH গ্রুপটা রয়েছে, এদের মধ্যে রিয়াকশানটা হবে মেনলি, কারণ এদিকে একটা তোমার ইথিলিন গ্লাইকল, এদিকে একটা ইথিলিন গ্লাইকল যুক্ত হবে। তো এটাকেই বলছি আমরা এর মনোমার। তো আমি ছোটো এখানে একটু রিয়াকশানটা কীভাবে হলো তোমাদের একটু দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে COOH, এটাকে আমি একটু অন্য কালিতে লিখি, তাহলে বুঝতে তোমাদের আরও ভালো লাগবে। এই যে COOCH গ্রুপটা রয়েছে, এটাকে যদি আমি একটু ভেঙে লিখি তাহলে দাঁড়াবে COCH3। এটার সঙ্গে কি হবে, লাগবে কে না ইথিলিন গ্লাইকল CH2, এদিকে একটা OH আছে, এদিকে একটা OH আছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ যে CH3O এ কী করবে, এই Hটাকে সঙ্গে নেবে, সঙ্গে নিয়ে বেরিয়ে যাবে অ্যাজ এ CH3OH গ্রুপ হিসেবে। CH3OH গ্রুপ হিসেবে বেরিয়ে গেলে আলটিমেট জয়েন্ট কি না CO CH2OH, এই যে গ্রুপটা জয়েন্ট হলো, এই গ্রুপটা হচ্ছে এখানে দেখো, এই যে এইটা একটা গ্রুপ, এইদিকে একটা গ্রুপ জয়েন্ট হয়ে গেল। তাই এটাকে আমি অন্য কালিতে করে দিলাম যাতে তোমরা রিয়াকশানটা বুঝতে পারো। তাহলে কি হলো না, প্রথমে তো এস্টার গ্রুপে CH3Oটা OH-এর H+-এর সঙ্গে যুক্ত হয়ে কি করলো না বেরিয়ে গেল, আর এই কার্বনের সঙ্গে এই অক্সিজেনের বন্ডটা হয়ে যাবে, হয়ে গিয়ে এখানে আলটিমেট কি হবে না এই মনোমারটা তৈরি হবে। এই আলটিমেট মনোমারটা তৈরি হওয়ার পর আমরা কি দেখব না, মনোমারটা তৈরি হওয়ার পর ওই মনোমারটাকে নিয়ে যদি আমরা কাজ করি, তাহলে আলটিমেট কি হবে না পলিমারাইজেশন করব, এটাকে পলিমারাইজেশন করব 260 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে, উৎপন্ন ইথ্যালেট পলিইথিলিন টেরিপথ্যালেট। এটা একটু ভালো করে বুঝতে পারবে না, সেই কারণের জন্য রিয়াকশানটা দেখা উচিত। তো আমরা রিয়াকশানটাতে যাচ্ছি, দেখতে পাচ্ছ এই যে কম্পোনেন্টটা তৈরি হয়েছে, আমি তোমাদের উপরে দেখাচ্ছি। এই যে ডাইমিথাইল টেরিপথ্যালেট, এই ডাইমিথাইল টেরিপথ্যালেটটাকে কী হচ্ছে না, এই ডাইমিথাইল টেরিপথ্যালেট রিয়াকশান করছে কার সঙ্গে
ডাইমিথাইল টেরিপথ্যালের রিয়াকশান করছে তোমার ইথিলিন গ্লাইকলের সঙ্গে। তো ডাইমিথাইল যখন ইথিলিন গ্লাইকলের সঙ্গে রিয়াকশান দিলে এই যে কম্পোনেন্টটা রিয়াকশান করছে না, রিয়াকশান করছে ইথিলিন গ্লাইকলের সঙ্গে রিয়াকশান করে যেটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি না এর মনোমার। সেই মনোমারটা কি, সেটা হচ্ছে এটা হচ্ছে মনোমার। এবং এখানে যে তোমার রিয়াক্টিং যে গ্রুপটা রয়েছে, সেই রিয়াক্টিং যে গ্রুপ এটাকে বলছি এই যে COOCH3 এই যে রিয়াক্টিং গ্রুপ আর রিয়াক্টিং গ্রুপ রয়েছে, এই দুটো রিয়াক্টিং না ওই কতটা উৎপন্ন হচ্ছে সেটা কি না পলিইথিলিন টেরিপথ্যালাইট। পলিইথিলিন টেরিপথ্যালাইট পলিমারাইজেশন হচ্ছে 260 থেকে 300 ডিগ্রি সেন্টিগ্রেডে পলিইথিলিন টেরিপথ্যালাইট উৎপন্ন হচ্ছে, সেটারই নাম হচ্ছে কি না টেরিপথ্যালাইট সিনথেটিক ফাইবার। খুব ইম্পর্টেন্ট ইউজ হয় না, সোয়েটার সক্স ব্যবহার করে থাকি, সোয়েটার সক্স কার্পেট ব্ল্যাঙ্কেটগুলো আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, ওকে। এরপরে আমরা যে ফাইবারটাই যাব, খুব ইম্পর্টেন্ট ফাইবার এবং ইন্ডাস্ট্রিতে এর এফেক্ট কিন্তু প্রচুর রয়েছে। শুধু ইন্ডাস্ট্রি বলবো না, আমাদের ডেলি লাইফেও এই ফাইবারটাকে আমরা প্রচুর পরিমাণে ব্যবহার করি। দিস ইজ নাইলন। নাইলন ফাইবার 66, ঠিক আছে, বা 6.6ও অনেকেই বলে থাকে। তো প্রথমে আমরা নাইলন 6 নিয়েই পড়বো আমরা। আমাদের নাইলন 6.6 বেসিক্যালি খুব পুরনো একটা ফাইবার। নাইলন ফাইবার তৈরি হয় কনডেনসেশন পলিমারাইজেশনের দরুন নাইলন তৈরি হয়। এবং নাইলনের যে র মেটেরিয়াল, সেই র মেটেরিয়ালস হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন এবং অ্যাডিপিক অ্যাসিড। র মেটেরিয়ালসের মধ্যে কে পড়ছে? র মেটেরিয়ালসের মধ্যে পড়ছে মিথিলিন ডাইঅ্যামিন, অ্যাডিপিক অ্যাসিড, এগুলোই পড়ছে হচ্ছে কি তোমার র মেটেরিয়ালসের মধ্যে। তাহলে আমরা র মেটেরিয়ালস কি দেখলাম নাইলন 6 এর ক্ষেত্রে? নাইলন 6.6 এর ক্ষেত্রে র মেটেরিয়ালস দেখলাম। র মেটেরিয়ালস দেখলাম কি না হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। ঠিক আছে, এইবার আমাদের প্রত্যেকটা স্ট্রাকচারটা দেখে নিতে হবে। অ্যাডিপিক অ্যাসিডের স্ট্রাকচারটা কীরকম না, চারটে রয়েছে বলে আমি ব্র্যাকেটে 4টে দিলাম, এদিকে একটা COOH, এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিডের সংকেত। আর হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন, ঠিক আছে। হেক্সামিথিলিন মানে হেক্সা মানে কটা তোমরা জানো, হেক্সা মানে হচ্ছে 6টা, তার মানে CH2 ডাইঅ্যামিন মানে এখানে একটা NH2 গ্রুপ। ঠিক আছে, তাহলে দুটো র মেটেরিয়ালস আমরা দেখলাম, একটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন অ্যাডিপিক অ্যাসিড, এটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। ঠিক আছে, এবার এই দুজনকে আমাদের কি করতে হবে না পলিমারাইজ করতে হবে। পলিমারাইজ করব কীরকম করে না, পলিমারাইজ করতে গেলে প্রথমে আমাদের দুটো কম্পোনেন্টকে নিতে হবে। দুটো কম্পোনেন্ট আমরা নিই আগে। তাহলে প্রথমে নেব কি না অ্যাডিপিক অ্যাসিড। প্রথমেই বলেছি আমি যে নাইলন 6.6 কনডেনসেশন পলিমারাইজেশনের দরুন তৈরি হয়। তো প্রথমে আমরা নেব CH2 হবে, ভুল লিখলাম, CH2 COOH, এটা হচ্ছে অ্যাডিপিক অ্যাসিড। সঙ্গে নেব কি, সঙ্গে নেব হেক্সামিথিলিন ডাইঅ্যামিন CH2NH2। ঠিক আছে, এখন এই যে NH2 গ্রুপ সঙ্গে
যুক্ত হচ্ছে কে না COH যুক্ত হচ্ছে। এখন এই যে OH এর H, এই Hটা H+ হিসেবে চলে আসবে কোথায় না নাইট্রোজেনে, ফলে নাইট্রোজেনের মাথায় পজিটিভ সাইন আসবে, এবং যেহেতু H+ হিসেবে চলে আসছে ইলেকট্রন এখানে রেখে, তাই অক্সিজেনের মাথায় নেগেটিভ সাইন আসবে। তাই যখন এরা কম্বাইন হবে, দুটো কম্পাউন্ড যখন এরা কম্বাইন হবে, কম্বাইন হয়ে যখন তৈরি করবে তখন দাঁড়াবে কি না NH3+ C- CH2O4 COO- NH3+, আবার আসবে CH2O6 NH3+, COO-, এইভাবে তোমার কি হবে না গ্রুপগুলো চলতে থাকবে। এবার দেখো এই যে লিঙ্কেজ, এই যে একে বলি আমরা মানে এই যে জয়েন্ট যে জায়গাগুলো, সেই জয়েন্ট জায়গা থেকে প্রত্যেকটা জায়গা থেকে যদি আমি একটা করে জল বের করে দিই, তাহলে কি হবে না যেহেতু এরা কনডেনসেশন রিঅ্যাকশন, একটা করে যদি জল যায় তাহলে এরা পরপর যুক্ত হবে, যুক্ত হয়ে এরা কি করবে না এটা কি অবস্থায় রয়েছে না এরা সল্টকে বলি আমরা নাইলন সল্ট ফরমেশনে রয়েছে। এবার এখান থেকে যদি আমরা জল বের করে দিই তাহলে এটা নাইলন 6.6 এসে হাজির হয়ে যাবে। তাহলে জল যদি বেরিয়ে যায়, আমি n সংখ্যক জল বের করে দিলাম মাইনাস করে, তাহলে আলটিমেট দাঁড়াবে এটা NHCO CH2 NH CH2 NHCO এইভাবে এটা যে দাঁড়ালো, এটা হচ্ছে কি না এটা হচ্ছে নাইলন। এরপর পরপর এদিকে বাড়তে থাকবে, এদিকে বাড়তে থাকবে, এদিকে বাড়তে থাকবে। তো এটাই হচ্ছে নাইলন 6। আমরা বিভিন্ন কাজে লাগাই, যেমন ফাইবার তৈরি করতে, প্যারাশুট তৈরি করতে, বিভিন্ন ফাইবার ইন্ডাস্ট্রিতে, টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে আমরা নাইলন 6.6 ব্যবহার করে থাকি। ঠিক আছে, এই নাইলন 6.6 এর সঙ্গেই আরও একটা নাইলন আমাদের পড়তে হয়, সেটা হচ্ছে নাইলন অনলি 6। ঠিক আছে, নাইলন অনলি 6। সেই নাইলন 6টা কি নাইলন, আমি এখানে আবার স্টার্ট করছি নাইলন 6। এই নাইলন 6টা কি হচ্ছে তোমার যে স্টার্টিং মেটেরিয়াল, সেই স্টার্টিং মেটেরিয়ালটার নাম হচ্ছে ক্যাপ্রোল্যাকটাম, মানে র মেটেরিয়াল, সেখানে র মেটেরিয়ালস কি না ক্যাপ্রোল্যাকটাম, ক্যাপ্রোল্যাকটাম। ঠিক আছে, ক্যাপ্রোল্যাকটামের সংকেত কি না ক্যাপ্রোল্যাকটামের সংকেত হচ্ছে এরকম রিং থাকবে, আমি আগে এঁকে নিই তারপরে তুমি বলবো। এখানে NH থাকবে, তার মানে এখানে হচ্ছে এটা 7 মেম্বার রিং, 1 2 3 4 5 6 7 7 মেম্বার রিং। এই মেম্বার রিংটাই হচ্ছে কি না এটা হচ্ছে ক্যাপ্রোল্যাকটাম, ক্যাপ্রোল্যাকটাম। ঠিক আছে, তো আমরা নাইলন 6 দেখলাম। নাইলন 6-এ র মেটেরিয়ালস হচ্ছে ক্যাপ্রোল্যাকটাম। ল্যাকটামের যে স্ট্রাকচার সেটা হচ্ছে 7 মেম্বার রিং। এইরকম 7 মেম্বার রিং, মাথায় ডাবল বন্ড O রয়েছে, সঙ্গে NH রয়েছে। একে যদি আমরা কি করি না 250 ডিগ্রি সেন্টিগ্রেড নাইট্রোজেন এনভায়রনমেন্টের মধ্যে, নাইট্রোজেন অ্যাটমসফিয়ারের মধ্যে 15 অ্যাটমসফিয়ার প্রেসার এবং 10-12 ঘন্টা হিট, তাহলে কি হবে না যে কম্পোনেন্টটা তৈরি হবে সেটা হচ্ছে এইরকম NHCO EH2 হোল, কারণ C 1 2 3 4 দিয়ে তোমার হচ্ছে কি তৈরি হবে না হোল N।
এটা হচ্ছে নাইলন 6। এই নাইলন 6 আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি। বেসিক্যালি নাইলন 6.6 আর নাইলন 6 দুটোই কনডেনসেশন পলিমারাইজেশন, এবং আমরা ম্যাক্সিমাম আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এই নাইলনের সাবস্টেন্সগুলো ব্যবহার করে থাকি। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা একটা ফাইবারে চলে আসব, সেটা হচ্ছে কি মানে দুটো নতুন ফাইবার আমরা পড়ব, সেটা হচ্ছে অরলন ফাইবার এবং স্যারেন ফাইবার। এই অরলন ফাইবার আমি একটু জায়গা করে নিই। অরলন ফাইবার আমি লিখছি, হেডিং দিচ্ছি ORLON, অরলন ফাইবার। অরলন ফাইবার কি না, অরলন নাইলনের মতোই এক ধরনের ফাইবার। তো একে আমরা বিভিন্ন জায়গায় ব্যবহার করে থাকি, এবং এর ইউজ হিসেবে আমরা এর মানে এত বিভিন্ন জায়গায় এর ইউজ, তাই আমাদের অরলন ফাইবারটাও নাইলনের সঙ্গে পড়তে হয়। তো অরলন ফাইবারের ক্ষেত্রে র মেটেরিয়ালস হচ্ছে কি, র মেটেরিয়ালস হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল, ACRYLO নাইট্রাইল। এই অ্যাক্রাইলোনাইট্রাইলের সংকেত কি না, সি বন্ড CH সিঙ্গেল বন্ড CN, এটা হচ্ছে অ্যাক্রাইলোনাইট্রাইল। এই অ্যাক্রাইলোনাইট্রাইলকে যদি আমরা পলিমারাইজ করি, CH2 ডবল বন্ড CH CN, আমরা পলিমারাইজ করি, অ্যাডিশন পলিমারাইজেশন যদি আমরা করি, নর্মালি এটা হবে অ্যাডিশন পলিমারাইজেশন পলিমারা করলে কি হবে না, পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল তৈরি হবে। পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল তৈরি হবে, সেটা কি সিঙ্গেল বন্ড CH CN হোল N, এটাই হচ্ছে কি না পলিঅ্যাক্রাইলোনাইট্রাইল। ঠিক আছে, এটাই হচ্ছে কি না অরলন ফাইবার, ORLON। তাহলে আমরা অরলন ফাইবারটা দেখলাম। তাহলে অরলন ফাইবারের ইউজ কোন জায়গায় রয়েছে? অরলন ফাইবারের ইউজ রয়েছে আমরা কোট তৈরি করতে, জ্যাকেট তৈরি করতে, সক্স ব্ল্যাঙ্কেট তৈরি করতে আমরা অরলন ফাইবার প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো অরলনের পরে যে ফাইবারটায় আমরা চলে আসব সেটা হচ্ছে কি না স্যারান ফাইবার। স্যারান, আমি এই স্যারান ফাইবার এটা একটা কোপলিমার, দ্যাট মিনস তোমার দুটো ডিফারেন্ট কম্পাউন্ড নিয়ে তৈরি হয়। এর ক্ষেত্রে র মেটেরিয়ালস হিসেবে আমরা ব্যবহার করি, নাম্বার 1 ব্যবহার করি হচ্ছে ভিনাইলিডিন ক্লোরাইড, DENE ক্লোরাইড, আর একটা হচ্ছে নম্বর ভিনাইল ক্লোরাইড। তোমরা ভিনাইল ক্লোরাইডের সঙ্গে পরিচিত, কারণ তোমরা পলিভিনাইল ক্লোরাইড দেখেছো PVC, সেই পলিভিনাইল ক্লোরাইডে ভিনাইল ক্লোরাইডের সংকেত তোমরা দেখেছো। আর একবার দেখে নাও, CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড Cl, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। আর ভিনাইলিডিন ক্লোরাইড কি না, ভিনাইলিডিন ক্লোরাইডটা হচ্ছে CH2 বন্ড CCl, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটা একটা কোপলিমার, মানে স্যারান হচ্ছে একটা কোপলিমার। এদের দুজনের মধ্যে যখন রিয়াকশান হয়, আমি রিয়াকশানটা একটু দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে। সিম্পল রিয়াকশান, দুটো জাস্ট জয়েন্ট হবে। ভিনাইল ক্লোরাইড মানে আমি যদি লিখি এটা CH2 ডবল বন্ড CHCl, সঙ্গে আমার থাকছে ভিনাইলিডিন CH2 ডবল বন্ড
সিএল এরা দুজনের কোপলিমারাইজেশন যদি হয় তাহলে উৎপন্ন হবে CH2 সিঙ্গেল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CCl নিচে এন্ড হচ্ছে, একে বলছি আমরা কি না স্যারান, SARAN স্যারান। এবং এটা হচ্ছে কি না এটা একটা ফাইবার এবং একে বলি আমরা গ্লো ফাইবার, গ্লো GLOW গ্লো ফাইবার। গ্লো ফাইবার কেন না বা এর থার্মোক্রোমিক নেচার রয়েছে, এই কারণের জন্য কি হয় না গ্লো ফাইবার বলি। তার কারণ হচ্ছে কি না একে যদি তুমি অন্ধকারের মধ্যে রাখো তাহলে কিন্তু এটা জ্বলতে থাকে বা এর আলো, এর মধ্যে থেকে একটা আলো বিকিরিত হতে থাকে, সেই কারণের জন্য একে আমরা গ্লো ফাইবার বলি। দামি দামি যে পুতুল হয় সেই দামি দামি পুতুলের যে হেয়ার মানে ডলস হেয়ার তৈরি করতে আমরা কিন্তু এই ধরনের ফাইবার ব্যবহার করে থাকি। এর নেচার হচ্ছে থার্মোক্রোমিক নেচার। সেই কারণের জন্য এটা এরকম করে ইউজ হয়। আমাদের অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে ব্যাপকভাবে এই ফাইবার ব্যবহার হয়ে থাকে। তো আমাদের ফাইবারটা আমি এখানেই শেষ করলাম। তাহলে ফাইবারের মধ্যে আমরা খুব ইম্পর্টেন্ট দুটো ফাইবার পড়লাম, একটা হচ্ছে টেরিলিন, 2 নম্বর হচ্ছে নাইলনের দুটো ভাগ করলাম, 6.6 এবং 6 কনডেনসেশন পলিমারাইজেশনের জন্য তৈরি হয়। এবং তার সঙ্গে পড়লাম আরও দুটো ফাইবার, একটা অরলন ফাইবার আর একটা হচ্ছে স্যারান ফাইবার। ঠিক আছে, তো আমরা এখানেই এন্ড করছি। আমরা নেক্সট ভিডিওতে চলে যাব। ফাইবার এখানেই শেষ এবং বেসিক্যালি তোমাদের পুরো ভিডিওটাতেই আমি ফাইবার নিয়ে আলোচনা করলাম। তো এখানেই আমি এন্ড করছি। থ্যাংক ইউ।